আচ্ছা, কখনো ভেবে দেখেছেন এক ফোঁটা বাড়তি শক্তি খরচ না করে কিভাবে একটা আস্ত গাড়িকে মাটিতে দাঁড়িয়ে স্রেফ হাত দিয়ে উঁচুতে তুলে ফেলা যায়? কিংবা রান্নাঘরে একটা ছোট্ট চিমটা কিভাবে আপনার আঙুলের শক্তিকে 10 গুণ বাড়িয়ে দেয়? আজ আমরা আমাদের বিজ্ঞান বইয়ের 93 নম্বর পৃষ্ঠা খুলব এবং প্রবেশ করব এক জাদুকরী দুনিয়ায়, যার নাম বল ও সরল যন্ত্র। সকালবেলা ঘুম থেকে উঠে টুথপেস্ট টিউবে চাপ দেওয়া থেকে শুরু করে ক্রিকেটের ব্যাতে ছক্কা মারা কিংবা আমাদের নিজেদের হাতের কনুই নাড়ানো, এই সবকিছুর পেছনে লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের এক দারুণ রহস্য। এই অধ্যায় শেষে আমরা শুধু বল আর লিভারের গাণিতিক সূত্রই শিখব না, বরং এটা জানব যে আমাদের নিজেদের মানবদেহটাও আসলে প্রকৃতির তৈরি চমৎকার একটা লিভার। তাহলে চলুন বইয়ের পাতায় চোখ রাখি এবং বিজ্ঞানের এই সহজ কিন্তু শক্তিশালী কৌশলগুলো আবিষ্কার করি। একাদশ অধ্যায়, বল ও সরল যন্ত্র। কোন বস্তুর গতি অবস্থার পরিবর্তন করতে হলে যে প্রভাব প্রয়োগ করতে হয় তাকে বলা হয় বল। বল প্রয়োগে স্থিতিশীল বস্তু গতিশীল হয়, গতিশীল বস্তুর বেগ পরিবর্তিত হয়, কিংবা গতিশীল বস্তু স্থিতিশীল হয়। বলের আছে বিভিন্ন রূপ, বল প্রয়োগেরও আছে বিভিন্ন কৌশল। এইসব কৌশলে বল প্রয়োগ করে বিভিন্ন পরিস্থিতিতে কাজ সম্পন্ন করা সম্ভব, এবং কাজকে সহজ করাও সম্ভব। বলের প্রয়োগ দ্বারা সম্পন্ন কাজকে সহজ করে যেসব কল তাদের বলা হয় যন্ত্র। এই অধ্যায়ে তোমরা বল সম্বন্ধে জানবে, সেই সাথে সরল কিছু যন্ত্র সম্বন্ধেও জানবে। এই অধ্যায় শেষে আমরা বল ব্যাখ্যা করতে পারব, বস্তুর ওপর বিভিন্ন প্রকার বলের প্রভাব বিশ্লেষণ করতে পারব, বিভিন্ন ধরনের সরল যন্ত্রের কাজ ব্যাখ্যা করতে পারব, বিভিন্ন প্রকার সরল যন্ত্রের সুবিধা তুলনা করতে পারব, মানব দেহের বিভিন্ন অঙ্গের সাথে সরল যন্ত্রের কাজের তুলনা করতে পারব, আমাদের জীবনে বলের প্রভাব এবং সরল যন্ত্রের অবদান উপলব্ধি করব, ব্যবহারিক জীবনে সরল যন্ত্রের ব্যবহার করতে পারব। পাঠ 1 ও 2, বল কি? তোমরা কি জান যে আমাদের দৈনন্দিন জীবনে জানা বা অজানা বিভিন্নভাবে আমরা বল প্রয়োগ করে থাকি? তোমরা ভাবছ এই বলটা আবার কি? সকাল থেকেই শুরু হয় আমাদের নানাভাবে বিভিন্ন বস্তুর ওপর বলের প্রয়োগ। ঘুম থেকে উঠে মুখ ধোয়ার জন্য পানির কল ছাড়তে বা টিউবওয়েলে চাপ দিতে আমাদের বল প্রয়োগ করতে হয়। এমনকি পড়তে বসার সময় চেয়ারকে টেনে বসতেও বল প্রয়োগ করতে হয়। আবার ধর, তোমার পড়ার টেবিলের ড্রয়ারে তোমার জ্যামিতি বক্সটি আছে। এটিকে বের করতে এবং বের করার পর পুনরায় ড্রয়ারটিকে বন্ধ করতে ড্রয়ারটিকে যথাক্রমে টান বা ধাক্কা দিতে হয়। তুমি নিশ্চয়ই তোমার ঘরের বাতিটি জ্বালানোর জন্য সুইচটি অন করেছ, এটিতেও কিন্তু বলের প্রয়োগ হয়েছে। কাউকে কি কোকের ক্যান খুলতে দেখেছ? এটিও কিন্তু বল প্রয়োগ। ফুটবলে লাথি দেওয়া বা ক্রিকেট বলে ব্যাট দিয়ে আঘাতও বল। উপরোক্ত ঘটনাগুলোকে বিশ্লেষণ করলে দেখা যাবে প্রত্যেকটি ঘটনার সাথে দুটি জিনিস জড়িত, ধাক্কা বা টান। এই ধাক্কা বা টানই হল বল। চিত্র 11.1, বল হচ্ছে ধাক্কা বা টান। বস্তুর ওপর বলের বিভিন্ন প্রভাব। তোমার তো নিশ্চয়ই একটি রবার আছে। তুমি কি কখনো দেখেছ একে বাঁকালে, মোড়ালে, চেপে ধরলে বা টানলে এর আকৃতির কিরূপ পরিবর্তন হয়? এই বাঁকানো, মোচড়ানো, চাপা, লম্বা করার চেষ্টাও হলো একই বস্তুর ওপর বল প্রয়োগের বিভিন্ন পদ্ধতি। এগুলোর কি চিত্র অঙ্কন করতে পারবে? আরেকটি মজার ঘটনা লক্ষ্য কর। মার্বেল দিয়ে কি কখনো খেলেছ? প্রথমে মার্বেলগুলো সামনে ছড়িয়ে রাখতে হয়, পরে একটু দূর থেকে অন্য একটি মার্বেল দ্বারা ছড়ানো মার্বেলগুলোর মধ্যে কোনো একটিকে আঘাত করার জন্য লক্ষ্য স্থির করতে হয়। যখন তুমি তোমার হাতের মার্বেলটি ছুঁড়বে তখন এটি তোমার লক্ষ্যের মার্বেলটিকে আঘাত করলে তুমি কি দেখতে পাবে? দেখবে মার্বেলটি আঘাতপ্রাপ্ত হওয়ার পর স্থির অবস্থা থেকে গতিশীল হয়েছে। হয়তো দেখবে এটি আবার অন্য কোনো স্থির মার্বেলকে আঘাত করেছে, অথবা মোট একই গতিতে চলমান রয়েছে। গতিপ্রাপ্ত মার্বেলটির ওপর কোনো বল প্রয়োগ না হওয়া পর্যন্ত এই গতি চলতে থাকবে। অন্য কোনো বল না থাকলেও মাটির ঘর্ষণ বলই একসময় মার্বেলটিকে থামিয়ে দেয়। চিত্র 11.2, বস্তুর উপর বলের প্রভাব। আরেকটি উদাহরণ দেওয়া যাক। কোনো একটা মাইক্রোবাস হয়তো রাস্তায় বিকল হয়ে পড়ল। তখন হয়তো একে পুনরায় চালু করার জন্য ধাক্কা দেওয়া প্রয়োজন। তখন একজন হয়তো একে ধাক্কা দিলে এটি নাও নড়তে পারে, কিন্তু 4-5 জন একসাথে ধাক্কা দিলে এটি নড়তে পারে, এমনকি চলতেও পারে। এখানে বল প্রয়োগের ফলে স্থির বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে বা ঘটতে চায়। এখন বলতে পারবে এখানে কি কি ঘটনা ঘটেছে? বলের প্রভাবে মার্বেলের গতির বিভিন্ন পরিবর্তন হল। একইভাবে সাধারণত বল প্রয়োগে স্থির বস্তুকে গতিশীল করা যায়।
গতিশীল বস্তুর গতি বাড়ানো বা কমানো যায় এবং গতিশীল বস্তুকে থামানো যায়। উপরের উদাহরণগুলো থেকে আমরা নিম্নোক্ত সিদ্ধান্ত নিতে পারি। বল প্রয়োগের ফলে কোনো স্থির বস্তু গতিশীল এবং গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায়। চলন্ত বস্তুর গতি বাড়তে বা কমতে পারে। চলন্ত বস্তুর গতির দিক পরিবর্তন হয়। কোনো বস্তুর আকার বা আকৃতি পরিবর্তন হয়। অনুরূপভাবে বলা যায়, যা কোনো স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা যা কোনো গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতি, আকার ও আকৃতি পরিবর্তন করে বা করতে চায় তাই বল। বৈদ্যুতিক সুইচ অফ বা অন করা, কোকের ক্যানের মুখ খোলা, মশলা পেশা, বোঝা তোলা, ঢিল ছুঁড়ে মারা, নৌকা বাওয়া, চলাফেরা করা, কম্পিউটারের মাউসে ক্লিক করা ইত্যাদি ক্ষেত্রে বলের ব্যবহার দেখা যায়। এমনকি মোটর গাড়ি, রেলগাড়ি, উড়োজাহাজ থেকে শুরু করে ঠেলা গাড়ি, রিকশা, প্যাডেল সবকিছুতেই বলের প্রয়োগ দেখা যায়। বল, ফোর্স, যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে, করতে চায়, অথবা গতিশীল বস্তুর গতি ও আকৃতি পরিবর্তন করে, করতে চায়, তাই বল। এক কথায়, ধাক্কা বা টান। বস্তুর ওপর বলের 4টি প্রধান প্রভাব। বল প্রয়োগের ফলে যে কোনো বস্তুর 4 ধরনের পরিবর্তন হতে পারে। 1. স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায়। 2. চলন্ত বস্তুর গতি, বেগ কমতে বা বাড়তে পারে। 3. চলন্ত বস্তুর গতির দিক পরিবর্তন হতে পারে, যেমন ক্রিকেটে ব্যাটের আঘাত। 4. বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটে, যেমন রবার মোচড়ানো। পাঠ 3. সরল যন্ত্র। এক খণ্ড পাথর বা ইটের উপর ঠেস দিয়ে লম্বা লোহা অথবা কাঠের দণ্ডের এক প্রান্তে বল প্রয়োগ করে অন্য প্রান্ত দিয়ে ভারী কোনো বস্তুকে উপরে তুলতে বা সরাতে দেখেছ নিশ্চয়? হ্যাঁ, লোহা বা কাঠের দণ্ডটিকে বিশেষ এই ব্যবস্থায় ব্যবহার করার ফলে ভারী কোনো বস্তুকে সরানোর কাজ অনেকটাই সহজ হয়ে যেতে পারে। তোমার শ্রেণীকক্ষে এই ধরনের কাজ সহজেই করে দেখতে পার। এই ক্ষেত্রে লোহা বা কাঠের দণ্ডের এভাবে ঠেস দিয়ে কাজ করার মাধ্যমে এটি একটি সরল যন্ত্র হিসাবে কাজ করেছে। এর মাধ্যমে একটি বিশেষ কৌশলে প্রয়োগকৃত বল দ্বারা সহজেই কাজটা করা সম্ভব হয়েছে। মূল কথা, কম বল প্রয়োগেও অধিক কাজ করা সম্ভব হয়েছে। চিত্র 11.3 সরল যন্ত্র। কাজকে এভাবেই সহজ করার জন্য দৈনন্দিন জীবনে আমরা নানাবিধ সরল যন্ত্র ব্যবহার করে থাকি, যেমন কাঁচি, সাঁড়াশি, হাতুড়ি, শাবল, কপিকল, লিভার ইত্যাদি। এই যন্ত্রগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য হল এগুলোর মধ্যে বিশেষ কোনো কৌশল প্রয়োগ করে কাজকে সহজ করা যায়। উপরে উল্লিখিত সরল যন্ত্র নিম্নোক্ত এক বা একাধিকভাবে কাজকে সহজ করে। প্রযুক্ত বলকে কয়েকগুণ বৃদ্ধি করে। কম বল প্রয়োগে কোনো কাজ সম্পন্ন করে। বলকে কোনো একটি সুবিধাজনক দিকে প্রয়োগ করে। কাজকে নির্দিষ্ট একটি উপায়ে সম্পন্ন করে যা অন্য কোনো উপায়ে করা কঠিন। গতি ও দূরত্ব বৃদ্ধি করে। এখানে একটি কথা বলা প্রয়োজন। সকল যন্ত্রেই কাজ করতে বাইরে থেকে শক্তির প্রয়োজন হয়। এখন তোমরা আরও কিছু সরল যন্ত্রের সাথে পৃথকভাবে পরিচিত হবে এবং এদের থেকে কিভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় তা ব্যাখ্যা করা শিখবে। সরল যন্ত্র, সিম্পল মেশিন, কম বল প্রয়োগ করে কোনো বিশেষ কৌশলে কাজকে সহজ করার জন্য যে সাধারণ ডিভাইস ব্যবহার করা হয়, তাকে সরল যন্ত্র বলে। সরল যন্ত্র কিভাবে কাজ সহজ করে? সরল যন্ত্র মূলত 5টি উপায়ে আমাদের সাহায্য করে। প্রযুক্ত বলকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। কম বল প্রয়োগে বড় কাজ সম্পন্ন করে। বলকে একটি সুবিধাজনক দিকে প্রয়োগ করতে সাহায্য করে। কঠিন কাজকে নির্দিষ্ট ও নিরাপদ উপায়ে সম্পন্ন করে। গতি ও দূরত্ব বৃদ্ধি করে। উদাহরণ: কাঁচি, সাঁড়াশি, হাতুড়ি, শাবল, কপিকল, লিভার ইত্যাদি। পাঠ 4. লিভার। লিভার হল একটি সরল যন্ত্র, যাতে একটি শক্ত দণ্ড কোনো অবলম্বনের কোনো কিছুর উপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে বা ঘোরে। পাঠ 3. এই বর্ণিত ঘটনার দণ্ড এবং পাথর বা ইটের ব্যবস্থায় যেমন হয়। লিভারের ব্যবহারের আরেকটি সাধারণ উদাহরণ হল শাবলকে ইট বা পাথরের উপরে ভর করে কোনো ভারী বস্তুকে উঠাতে সাহায্য করা। এখানে ভারী বস্তুটি হল ভার এবং এই ভারকে উঠাতে যে বল প্রয়োগ করা হয় তা হল প্রযুক্ত বল। শক্ত দণ্ডটি কোনো অবলম্বনের যে বিন্দুতে ঠেকানো অবস্থায় মুক্তভাবে ওঠানামা করে বা ঘোরে তা হল ফালক্রাম। লিভার কোনো ভারী বস্তুকে কম বল প্রয়োগ করে উঠাতে বা সরাতে সাহায্য করে। এখানে যান্ত্রিক সুবিধা হল যান্ত্রিক সুবিধা সমান ভার ভাগ প্রযুক্ত বল। চিত্র 11.4 লিভার। এখন তোমাকে বুঝতে হবে কিভাবে লিভার ব্যবহার করে যান্ত্রিক সুবিধা আদায় করা যায়।
লিভারের নীতিমালা হল নিম্নরূপ। বল বলবাহুর দৈর্ঘ্য সমান ভার ভারবাহুর দৈর্ঘ্য। এখানে বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হল বলবাহুর দৈর্ঘ্য। অনুরূপভাবে ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হল ভারবাহু। তাহলে উপরের নীতিমালা থেকে নিম্নোক্তভাবেও বোঝা যায়। ভার ভাগ বল সমান বলবাহুর দৈর্ঘ্য ভাগ ভারবাহুর দৈর্ঘ্য। চিত্র 11.5 লিভার। এখানে নির্দিষ্ট বল দ্বারা কিভাবে নির্দিষ্ট ভরের বস্তুকে উঠানো বা সরানোর ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা আদায় করব তা একটি কাজের মাধ্যমে দেখব। লিভার এটি একটি সরল যন্ত্র যেখানে একটি শক্ত দণ্ড কোনো অবলম্বনের ফালক্রাম ওপর ভর করে মুক্তভাবে ঘোরে। লিভারের মূলনীতি ও গাণিতিক সূত্র। লিভারের তিনটি প্রধান অংশ থাকে। 1. ফালক্রাম ফুলক্রাম, যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি মুক্তভাবে ঘোরে। 2. ভার লোড, যে ভারী বস্তুকে সরানো বা ওঠানো হয়। 3. বল এফর্ট, বস্তুটিকে সরানোর জন্য যে শক্তি প্রয়োগ করা হয়। লিভারের গাণিতিক সূত্র। বলবাহুর দৈর্ঘ্য সমান ভারবাহুর দৈর্ঘ্য, অথবা যান্ত্রিক সুবিধা বের করার নিয়ম। যান্ত্রিক সুবিধা সমান ভার ভাগ বল সমান বলবাহুর দৈর্ঘ্য ভাগ ভারবাহুর দৈর্ঘ্য। সহজ কথা, ফালক্রাম থেকে ভারের দূরত্ব ভারবাহু যত কম হবে এবং ফালক্রাম থেকে বল প্রয়োগের দূরত্ব বলবাহু যত বেশি হবে, তত কম বল প্রয়োগ করে ভারী বস্তু তোলা যাবে। অর্থাৎ যান্ত্রিক সুবিধা তত বেশি পাওয়া যাবে। কাজ: একটি পেন্সিলকে রুলারের সাথে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে একটি লিভার তৈরি করো। এখানে পেন্সিলটি ফালক্রাম হিসেবে কাজ করবে। এবার প্রথমেই রুলারটিকে সামনে পিছনে সরিয়ে ভূমির সমান্তরাল করো। এবার দুই পাশে 5টি করে 5 টাকার মুদ্রা এমনভাবে রাখো যেন পুনরায় রুলারটি ভূমির সমান্তরাল হয়। এবার ডান দিকে পুনরায় আরও 5টি মুদ্রা রাখো। কি হবে? নিশ্চয়ই ডান দিকটি ঝুঁকে পড়েছে। এবার পুনরায় রুলারটি সামনে পিছনে করে বাম প্রান্তে 5টি এবং ডান প্রান্তে 10টি মুদ্রা রেখে ভূমির সমান্তরাল করো। এতে কি হল? ভারবাহুর দৈর্ঘ্য কমে গেল এবং বলবাহুর দৈর্ঘ্য বেড়ে গেল। একে আমরা বলতে পারি যান্ত্রিক সুবিধা আদায় হল, অর্থাৎ কম বল প্রয়োগ করে বেশি ভার তোলা হয়েছে। পুনরায় আরও 5টি পয়সা দিয়ে দেখ কি হয়। রুলার ও মুদ্রার পরীক্ষাটির ব্যাখ্যা। টেক্সটের শেষের পরীক্ষাটিতে যখন ডানদিকে 10টি মুদ্রা বেশি ভার এবং বামদিকে 5টি মুদ্রা কম বল রাখা হল, তখন রুলারটিকে ফালক্রামের পেন্সিল ওপর এমনভাবে সরানো হয়েছে যেন 10টি মুদ্রার দিকের অংশটি ছোট কম ভারবাহু এবং 5টি মুদ্রার দিকের অংশটি বড় বেশি বলবাহু হয়। এটিই প্রমাণ করে যে বলবাহু বড় করে কম বল 5টি মুদ্রা দিয়ে বেশি ভার 10টি মুদ্রা ব্যালেন্স করা সম্ভব। পাঠ 5 ও 6 লিভারের শ্রেণীবিভাগ। প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে 3 ভাগে ভাগ করা যায়। যথা: প্রথম শ্রেণীর লিভার। এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে, যেমন কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীর লিভার। এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে, যেমন জাতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি। তৃতীয় শ্রেণীর লিভার। এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়। ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে, যেমন চিমটা। এই অংশটি বিজ্ঞান বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি টপিক নিয়ে আলোচনা করে: লিভারের ক্লাসিফিকেশন, শ্রেণীবিভাগ, এবং অন্যান্য জটিল কিন্তু সাধারণ সরল যন্ত্র যেমন হেলানো তল, কপিকল ও চাকা অক্ষদণ্ড। পরীক্ষায় ভালো করার জন্য এবং বিষয়গুলো সহজে মনে রাখার সুবিধার্থে সম্পূর্ণ টেক্সটটির একটি সহজ, গোছানো এবং আকর্ষণীয় নোট নিচে দেওয়া হল। 1. লিভারের শ্রেণীবিভাগ, 3 ক্লাসেস অফ লিভার। ফালক্রাম এফ, ভার এল, লোড, এবং বল ই, এফর্ট এর অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। এটি মনে রাখার একটি সহজ টেকনিক হল মাঝখানে কে থাকে তা মনে রাখুন। লিভারের শ্রেণী। মাঝখানে যা থাকে। উদাহরণ: যান্ত্রিক সুবিধা বৃদ্ধির উপায়। প্রথম শ্রেণী। ফালক্রাম এফ, কাঁচি, সাঁড়াশি, নলকূপের হাতল, হাতুড়ি, নিক্তি, ঢেঁকি। বস্তু বা ভারকে ফালক্রামের যত কাছে আনা যাবে তত সুবিধা। দ্বিতীয় শ্রেণী। ভার এল, জাতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র।
সুপারি বা ভারকে ফালক্রামের যত কাছে রাখা যাবে তত কম বল লাগবে। তৃতীয় শ্রেণী। বল। ই। চিমটা, মানুষের হাত, আঙুলের চাপ বা বলকে বস্তুর, ভারের যত কাছে নেওয়া যাবে তত সুবিধা। এখন এই কাঁচি, জাতি বা চিমটা ব্যবহার করে কিভাবে কাজকে সহজে করা যায় তা দেখব। প্রথমত, কাঁচি দিয়ে কিছু কাটার সময় উক্ত বস্তু, যেমন কাপড়, যত বেশি ফালক্রামের কাছে রেখে কাটা যাবে ততই কাটা সহজ হবে। মূলত এক্ষেত্রে ভার বাহুর দৈর্ঘ্যকে কমানোর চেষ্টা করে যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করা হয়। চিত্র 11.6 কাঁচি। দ্বিতীয়ত, জাতির ক্ষেত্রে ভর, যেমন সুপারি, কে যত বেশি ফালক্রামের কাছে রাখা যাবে সুপারি কাটতে তত কম বল প্রয়োগ করতে হবে। এক্ষেত্রেও ভারবাহুর দৈর্ঘ্য কমিয়ে বা বলবাহুর দৈর্ঘ্য বাড়িয়ে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। চিত্র 11.7 জাতি। তৃতীয়ত, একটি চিমটা দিয়ে কিছু আটকানোর ক্ষেত্রে আঙ্গুলের চাপটি যত বেশি বস্তুর কাছাকাছি হবে বস্তুটিকে আটকে রাখা তত বেশি সহজ হবে। এখানেও মূলত বলবাহুর দৈর্ঘ্য বাড়িয়ে বা ভারবাহুর দৈর্ঘ্য কমিয়ে কাজ সহজ করা হয়। চিত্র 11.8 চিমটা। পাঠ 7 হাতুড়ি। একটি হাতুড়ির সাধারণত দুই প্রান্ত থাকে। এক প্রান্ত দিয়ে কাঠে লোহা ঢুকানো হয় এবং অন্য প্রান্ত দিয়ে কাঠ থেকে লোহা বের করা হয়। হাতুড়ি দিয়ে যখন লোহা বের করা হয় তখন হাত দিয়ে হাতুড়িটির হাতল ধরে বল প্রয়োগ করা হয়। আবার যেখানে লোহাটি থাকে তার পাশে ঠেস দিয়ে এটি উঠানো হয়, যেটি ফালক্রাম হিসেবে কাজ করে। এক্ষেত্রে লোহা বের করার বাধা ভার হিসেবে কাজ করে। এখানে ফালক্রামটি মাঝখানে কাজ করে বিধায় এটি প্রথম শ্রেণীর লিভারের মতো কাজ করে। চিত্র 11.9 হাতুড়ি। সাঁড়াশি। এটিও লিভার হিসেবে কাজ করে। সাঁড়াশির যেখানে হাত দিয়ে ধরা হয় সে প্রান্তটিতে বল এবং যে প্রান্তটিতে কোনো বস্তুকে ধরে রাখা যায় সে প্রান্তটিতে ভার কাজ করে। এখানে ফালক্রামটি মধ্যে থাকে বলে এটি প্রথম শ্রেণীর লিভারের অন্তর্ভুক্ত। এটিতে ভারবাহুর দৈর্ঘ্য অপরিবর্তনীয়, তাই কেবলমাত্র বলবাহুর দৈর্ঘ্য পরিবর্তন করে এর যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। চিত্র 11.10 সাঁড়াশি। হাতুড়ি ও সাঁড়াশি প্রথম শ্রেণীর লিভার। হাতুড়ি দিয়ে লোহা তোলার সময় যেখানে ঠেস দেওয়া হয় তা ফালক্রাম, মাঝখানে থাকে। সাঁড়াশির ক্ষেত্রেও মাঝখানের জয়েন্টটি ফালক্রাম, তাই এগুলো প্রথম শ্রেণীর লিভার। পাঠ 8 ও 9 হেলানো তল ও কপিকল। হেলানো তল। হেলানো তল হল একটি সরল যন্ত্র। এর সাহায্যে একটি ভারী বস্তুকে খাড়াভাবে তোলার চেয়ে এটাকে গড়িয়ে ওপরে তোলা যায়। হেলানো তলের ব্যবহারে কাজ অনেক সহজ হয় বলেই উঁচু পুলে ওঠার রাস্তা, দালানের ছাদে ওঠার সিঁড়ি ইত্যাদি খাড়াভাবে তৈরি না করে হেলানোভাবে তৈরি করা হয়। হেলানো তলের উপর দিয়ে বস্তুকে গড়িয়ে তুলতে দূরত্ব বেশি অতিক্রম করতে হয় কিন্তু বল প্রয়োগ করতে হয় কম। এটা বোঝার জন্য এর যান্ত্রিক সুবিধা বুঝতে হবে। হেলানো তলের যান্ত্রিক সুবিধা হল: যান্ত্রিক সুবিধা সমান ভার ভাগ বল সমান হেলানো তলের দৈর্ঘ্য ভাগ হেলানো তলের উচ্চতা। এখান থেকে বোঝা যায় একই উচ্চতায় উঠানোর জন্য হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি হবে যান্ত্রিক সুবিধাও তত বেশি হবে। হেলানো তল ইনক্লাইন্ড প্লেন। হেলানো তল হল এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে কোনো ভারী বস্তুকে সোজা খাড়াভাবে না তুলে গড়িয়ে সহজে ওপরে তোলা যায়। এতে দূরত্ব বেশি অতিক্রম করতে হলেও বল অনেক কম দিতে হয়। হেলানো তলের যান্ত্রিক সুবিধা। যান্ত্রিক সুবিধা সমান হেলানো তলের দৈর্ঘ্য ভাগ হেলানো তলের উচ্চতা। মূল কথা, একই উচ্চতায় ওঠার জন্য হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি বা ঢালু হবে, কাজ তত সহজ হবে। এই নীতিতেই পাহাড়ের রাস্তা বা ভবনের সিঁড়ি আঁকাবাঁকা বা হেলানো করা হয়। তোমরা কি কেউ দেখেছ কিভাবে একটি গাড়ির চাকা পরিবর্তন করা হয়? একটি সরল যন্ত্রের বা জ্যাক স্ক্রুয়ের সাহায্যে প্রথমে গাড়িটির এক প্রান্ত উঁচু করা হয় যাতে সহজেই চাকা খুলে আবার লাগানো যায়। জ্যাক স্ক্রু একসাথে লিভার ও হেলানো তলের নীতি মেনে কাজ করে। স্ক্রুর প্যাঁচানো অংশের উচ্চতা হল হেলানো তলের উচ্চতা এবং প্যাঁচানো পথ দিয়ে ঘুরে যেতে যতটুকু দূরত্ব অতিক্রম করে তা হল হেলানো তলের দৈর্ঘ্য। এই যন্ত্রে হেলানো তলের দৈর্ঘ্য বাড়িয়ে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। অপর দিকে হাতলে যেদিকে বল প্রয়োগ করা হয় ভার কাজ করে তার লম্ব বরাবর। ফলে জ্যাক স্ক্রু একই সাথে বল বৃদ্ধি ও বলের দিক পরিবর্তন করে কাজকে সহজ করে। জ্যাক স্ক্রু গাড়ি চাকা বদলানোর সময় গাড়ি উঁচু করতে এটি ব্যবহৃত হয়। এটি একই সাথে লিভার এবং হেলানো তল এই দুটি নীতি মেনে কাজ করে। স্ক্রুর ভেতরের প্যাঁচানো পথটি হল হেলানো তল। এটি বল বৃদ্ধি করার পাশাপাশি বলের দিক পরিবর্তন করে কাজ সহজ করে।
চিত্র 11 জ্যাক স্ক্রু। কপিকল। কপিকল হল এক ধরনের সরল যন্ত্র। এতে একটি খাঁজ কাটা চাকতি থাকে যাতে একটি রশি দুই দিকে ঝুলিয়ে দেয়া যায়। কপিকলটি একটি অক্ষদণ্ডকে কেন্দ্র করে ঘোরে যা একটি স্থির ব্লকের সাথে সংযুক্ত থাকে। কপিকল সাধারণত কোনো ভারী বস্তু উপরে উঠাতে বা কুয়া থেকে পানি উঠাতে ব্যবহৃত হয়। কপিকল অনড় বা নরমক্ষম হতে পারে। অনড় কপিকলে ব্লকটি স্থির থাকে, কেবলমাত্র চাকাটি ঘোরে। অন্যদিকে নরমক্ষম কপিকলে ব্লকটি স্থির নয় বরং কপিকলের সাথে এটিও ঘুরতে থাকে। চিত্র 11-12 কপিকল। আমরা পতাকা উপরে উঠানোর জন্য অনড় কপিকল ব্যবহার করে থাকি। এক্ষেত্রে রশি টানার সাথে শুধুমাত্র চাকাটি ঘোরে। এখানে পতাকাকে যত উপরে উঠাবার প্রয়োজন হয় রশিকে তত নিচের দিকে টানতে হয়। ফলে এর মাধ্যমে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না, তবে বলের দিক পরিবর্তন করা হয়। কপিকল পুলি। কপিকল হল খাঁজ কাটা একটি চাকা যার ওপর দিয়ে রশি যাতায়াত করে। এটি দুই প্রকার। 1. অনড় কপিকল ফিক্সড পুলি। চাকাটি এক জায়গায় স্থির থাকে, শুধু ঘোরে, যেমন পতাকার খুঁটি। কুয়ো থেকে পানি তোলা। সুবিধা: এটিতে কোনো বল বৃদ্ধি পায় না। যান্ত্রিক সুবিধা 1, তবে এটি বলের দিক পরিবর্তন করে কাজ সহজ করে। ওপরের দিকে ভার টানার চেয়ে নিচের দিকে রশি টানা অনেক সহজ। 2. নরমক্ষম কপিকল মুভেবল পুলি। চাকাটি ভারের সাথে সাথে নিজেও ওঠানামা করে। এটি প্রযুক্ত বলকে দ্বিগুণ করে দেয়। চিত্র 11-13 পতাকা কপিকল। পাঠ 10 ও 11 চাকা অক্ষদণ্ড। চাকা অক্ষদণ্ড এক ধরনের সরল যন্ত্র। এটা মূলত লিভারেরই ভিন্ন রূপ। এখানে ভারকে একটি রশির মাথায় বাঁধা হয় এবং চাকাটিকে ঘুরিয়ে সে রশিটি অক্ষদণ্ডে জড়ানো হয়। চাকা ও অক্ষদণ্ডের ব্যাসার্ধের অনুপাতের ওপর এর যান্ত্রিক সুবিধা নির্ভর করে। অর্থাৎ যদি চাকার ব্যাসার্ধ অক্ষদণ্ডের ব্যাসার্ধের 6 গুণ হয় তবে 1 কিলোগ্রাম বল প্রয়োগ করে 6 কিলোগ্রাম ভরের বস্তুকে উপরে উঠানো যাবে। তাহলে একটি ব্যাপার স্পষ্ট যে চাকা অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা বৃদ্ধির জন্য এর চাকার ব্যাসার্ধ বেশি হওয়া প্রয়োজন। মোটরগাড়ির হুইল, স্ক্রু ড্রাইভার ইত্যাদি চাকা অক্ষদণ্ডের মতো কাজ করে। চাকা অক্ষদণ্ড হুইল অ্যান্ড অ্যাক্সেল। এটি মূলত লিভারেরই একটি ভিন্ন রূপ। এখানে একটি বড় চাকা একটি ছোট দণ্ডের অক্ষদণ্ড সাথে যুক্ত থাকে। বড় চাকাটি একবার ঘুরলে ছোট অক্ষদণ্ডটিও একবার ঘোরে। যান্ত্রিক সুবিধা: চাকার ব্যাসার্ধ এবং অক্ষদণ্ডের ব্যাসার্ধের অনুপাতের ওপর এটি নির্ভর করে। যান্ত্রিক সুবিধা সমান চাকার ব্যাসার্ধ অক্ষদণ্ডের ব্যাসার্ধ। উদাহরণ: মোটরের স্টিয়ারিং হুইল, স্ক্রু ড্রাইভার, দরজার গোল হাতল। চিত্র 11-14 চাকা অক্ষদণ্ড। কাজ: স্ক্রু ড্রাইভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ে প্রয়োজনীয় উপকরণ: 2টি ভিন্ন আকৃতির স্ক্রু ড্রাইভার, 2টি সমান লম্বা স্ক্রু ও নরম কাঠ। পদ্ধতি: প্রথম অপেক্ষাকৃত সরু হাতলের স্ক্রু ড্রাইভারটি দিয়ে একজন শিক্ষার্থী স্ক্রুকে ঢুকাও। এক্ষেত্রে হাতলকে 5 বার সম্পূর্ণভাবে ঘুরাবে। অনুরূপভাবে অপেক্ষাকৃত মোটা হাতলের স্ক্রু ড্রাইভার দ্বারা 5 বার ঘুরিয়ে দেখো কোনো পার্থক্য দেখা যাচ্ছে। এই পার্থক্যই তোমাকে বলে দিবে স্ক্রু ড্রাইভারের যান্ত্রিক সুবিধা পেতে কী ধরনের স্ক্রু ড্রাইভার ব্যবহার করবে। স্ক্রু ড্রাইভারের পরীক্ষা: মোটা বনাম সরু হাতল। টেক্সটের পরীক্ষা অনুযায়ী মোটা হাতলের স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু ঘোরানো অনেক সহজ হবে, কারণ হাতল যত মোটা হবে চাকার ব্যাসার্ধ তত বাড়বে এবং অক্ষদণ্ডের তুলনায় যান্ত্রিক সুবিধাও তত বেশি পাওয়া যাবে। চিত্র 11-15 স্ক্রু ড্রাইভার। পাঠ 12 মানবদেহে ও সরল যন্ত্র। মানবদেহে একটি জটিল যন্ত্র। এর কোনো অঙ্গ সরলযন্ত্রের মতো কাজ করে থাকে। মূলত আমাদের শরীরের বেশ কিছু অঙ্গ লিভারের নীতি অনুসরণ করে কাজ করে থাকে। নিচে এমন 3টি অঙ্গের সাথে পরিচিত হবে। নিচের চিত্রগুলো থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে মানুষের মুখের চোয়াল, পায়ের নিচের অংশ ও হাত সরল যন্ত্র হিসাবে কাজ করে। এবার চিন্তা কর কিভাবে এই অঙ্গগুলো ব্যবহার করে কাজ করলে কোনো কাজকে সহজে করা যাবে। তুমি কি এখন বলতে পারবে আমরা খাবার চিবানোর সময় সামনের দাঁত দিয়ে না চিবিয়ে কেন মাড়ির দাঁত দিয়ে চিবাই? চিত্র 11-15 মানবদেহে ও সরল যন্ত্র। বইয়ের এই শেষ অংশটি অত্যন্ত আকর্ষণীয়। এখানে দেখানো হয়েছে কিভাবে আমাদের নিজেদের মানবদেহে হিউম্যান বডি প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি এবং এটি কিভাবে হুবহু সরল যন্ত্র বা লিভারের মতো কাজ করে। পরীক্ষায় এখান থেকে প্রায়ই অনুধাবনমূলক প্রশ্ন, যেমন মাড়ির দাঁত দিয়ে কেন চিবাই, আসে। নিচে এর একটি সহজ ও সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হলো।
মানবদেহে ও লিভারের সম্পর্ক। আমাদের শরীরের হাড়গুলো শক্ত দণ্ডের মতো এবং জোড়া বা জয়েন্টগুলো ফালক্রাম হিসেবে কাজ করে। পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে বল প্রযুক্ত হয়। মানুষের শরীরে ৩ শ্রেণীর লিভারেরই চমৎকার উদাহরণ রয়েছে। ১. প্রথম শ্রেণীর লিভার, মাথার খুলি ও ঘাড়ের জোড়া। ফালক্রাম, এফ, ঘাড়ের প্রথম কশেরুকা বা জয়েন্ট, মাঝখানে। ভার, এল, মাথার সামনের অংশ বা মুখমণ্ডল। বল, ই, ঘাড়ের পিছনের পেশির টান। ব্যাখ্যা: ঠিক একটি নিক্তি বা কাঁচির মতো মাথাকে সোজা রাখতে বা ওঠানামা করতে এই ব্যবস্থা কাজ করে। ২. দ্বিতীয় শ্রেণীর লিভার, পায়ের নিচের অংশ, গোড়ালি ও আঙুল। ফালক্রাম, এফ, পায়ের আঙুলগুলো যা মাটির সাথে লেগে থাকে। ভার, এল, আমাদের শরীরের সম্পূর্ণ ওজন, যা পায়ের মাঝখান বরাবর নিচের দিকে কাজ করে। বল, ই, পায়ের পেছনের পেশি বা কাফ মাসল, যা গোড়ালিকে ওপরের দিকে টানে। ব্যাখ্যা: যখন আমরা পায়ের আঙুলের ওপর ভর দিয়ে দাঁড়াতে যাই, তখন এটি দ্বিতীয় শ্রেণীর লিভারের মতো কাজ করে। এখানে ভার মাঝখানে থাকায় খুব সহজে শরীরের পুরো ওজন ওপরে তোলা যায়। ৩. তৃতীয় শ্রেণীর লিভার, মানুষের হাত ও চোয়াল। ফালক্রাম, এফ, কনুইয়ের সন্ধি বা জয়েন্ট। ভার, এল, হাতের তালুতে রাখা কোনো বস্তু, যেমন বই বা পাথর। বল, ই, কনুই এবং হাতের মাঝখানে থাকা পেশির, বাইসেপস, টান। ব্যাখ্যা: এখানে বল বা পেশির টানটি মাঝখানে থাকে, তাই এটি তৃতীয় শ্রেণীর লিভার। গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা। প্রশ্ন ১. খাবার চিবানোর সময় সামনের দাঁত দিয়ে না চিবিয়ে কেন মাড়ির দাঁত দিয়ে চিবাই? উত্তর: আমাদের মুখের চোয়াল একটি তৃতীয় শ্রেণীর লিভার। এখানে চোয়ালের পেছনের জোড়াটি হল ফালক্রাম। চিবানোর জন্য যে পেশি কাজ করে তা থাকে ফালক্রামের ঠিক পাশে, মাঝখানে, যা বল প্রয়োগ করে। দাঁত যেখানে খাবারকে চাপে, তা হল ভার। আমরা জানি, ফালক্রাম থেকে ভারের দূরত্ব, ভারবাহু, যত কম হবে, যান্ত্রিক সুবিধা তত বেশি পাওয়া যাবে, কম বলে বেশি কাজ হবে। সামনের দাঁত ফালক্রাম, চোয়ালের জোড়া, থেকে অনেক দূরে থাকে, তাই সেখানে ভারবাহু বড় এবং যান্ত্রিক সুবিধা কম। অন্যদিকে, মাড়ির দাঁত ফালক্রামের একদম কাছে থাকে, যার ফলে ভারবাহুর দৈর্ঘ্য অনেক কমে যায়। এর ফলে মাড়ির দাঁত দিয়ে চিবানোর সময় আমরা অনেক বেশি যান্ত্রিক সুবিধা পাই এবং শক্ত খাবারও খুব সামান্য বল প্রয়োগ করে সহজে গুঁড়ো করে ফেলা যায়। কাজ: একটি পাথর, 1 কেজির মতো, তোমার আঙ্গুলের ডগা থেকে কুনি পর্যন্ত বিভিন্ন জায়গায় রেখে অনুভব কর কেমন লাগছে। এর থেকে বোঝা যাবে হাতকে কিভাবে ব্যবহার করলে যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে। কাজটির ব্যাখ্যা: হাতের তালু বনাম কনুইয়ের কাছে পাথর রাখা। টেক্সটের পরীক্ষাটিতে যখন 1 কেজি ওজনের পাথরটি আঙুলের ডগায়, হাতের তালুতে, রাখা হয়, তখন কনুই, ফালক্রাম, থেকে পাথরের দূরত্ব, ভারবাহু, সবচেয়ে বেশি হয়। ফলে হাত দিয়ে পাথরটি ধরে রাখতে অনেক বেশি কষ্ট হয় বা বেশি বল প্রয়োগ করতে হয়। কিন্তু পাথরটিকে যখন আঙুলের ডগা থেকে আনিয়ে কনুইয়ের কাছাকাছি বা বাহুর ওপর রাখা হয়, তখন ভারবাহুর দৈর্ঘ্য কমে যায়। ফলে যান্ত্রিক সুবিধা বৃদ্ধি পায় এবং পাথরটিকে অনেক হালকা মনে হয়। উপসংহার: হাত দিয়ে কোনো ভারী বস্তু বহন করার সময় বস্তুটিকে কনুই বা শরীরের যত কাছাকাছি রাখা যাবে, ভারবাহু তত কমবে এবং কাজটি তত সহজ হবে। নতুন শব্দ: স্থির বস্তু, গতিশীল বস্তু, যান্ত্রিক সুবিধা। লিভার, ফালক্রাম, চাকা, অক্ষদণ্ড ও কপিকল। এই অধ্যায়ে আমরা যা শিখলাম: বল প্রয়োগের ফলে বস্তুর অবস্থান, আকার, আকৃতি বা গতির পরিবর্তন হয় বা হতে পারে। সব সরল যন্ত্রেই কোনো একটি বিশেষ উপায়ে একটি কৌশল প্রয়োগ করা যায় যার দ্বারা ওই যন্ত্র থেকে যান্ত্রিক সুবিধা আদায় করা যায়। লিভারের ক্ষেত্রে বলবাহু বা ভারবাহুর দৈর্ঘ্য কমিয়ে বা বাড়িয়ে যান্ত্রিক সুবিধা আদায় করা যায়। কোনো বস্তুকে হেলানো তল বরাবর একই উচ্চতায় উঠানোর জন্য যে কোনো তলের দৈর্ঘ্য যত বেশি হবে যান্ত্রিক সুবিধাও তত বেশি হবে। মানবদেহের বেশ কিছু অঙ্গ লিভারের নীতি অনুসারে কাজ করে থাকে। নমুনা প্রশ্ন: বহুনির্বাচনী প্রশ্ন। ১. দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটি? উত্তর: ঘ জাতি। ব্যাখ্যা: আমরা জানি, দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভার বা যে বস্তুটির ওপর কাজ করা হচ্ছে তা মাঝখানে থাকে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে থাকে। জাতির মাঝখানে সুপারি, ভার, রাখা হয়, তাই এটি দ্বিতীয় শ্রেণীর লিভার। অন্যদিক কাঁচি ও সাঁড়াশি হল প্রথম শ্রেণীর এবং চিমটা হল তৃতীয় শ্রেণীর লিভার। ২. হেলানো তল থেকে কিভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়? উত্তর: ক দৈর্ঘ্য বাড়িয়ে। ব্যাখ্যা:
হেলানো তলের যান্ত্রিক সুবিধা সূত্রটি হল যান্ত্রিক সুবিধা সমান হেলানো তলের দৈর্ঘ্য ভাগ হেলানো তলের উচ্চতা। অর্থাৎ উচ্চতা একই রেখে হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি বা ঢালু করা হবে, বস্তু ওপরে তুলতে তত কম বল প্রয়োগ করতে হবে এবং যান্ত্রিক সুবিধাও তত বেশি পাওয়া যাবে। উদ্দীপকের আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। ৫০ সেকেন্ড। মি ১০ সেকেন্ড। মি ৩। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত? উত্তর ক ৫। আমরা জানি লিভারের যান্ত্রিক সুবিধার সূত্রটি হল যান্ত্রিক সুবিধা সমান বলবাহুর দৈর্ঘ্য ভাগ ভারবাহুর দৈর্ঘ্য। সূত্রে মান বসিয়ে পাই যান্ত্রিক সুবিধা সমান ৫০ ভাগ ১০ সমান ৫। ৪ ভারবাহুর দৈর্ঘ্য ১৫ সেকেন্ড। মি বৃদ্ধি করা হলে যান্ত্রিক সুবিধা আই কমবে, ই বাড়বে, ই সমান থাকবে। নিচের কোনটি সঠিক? উত্তর ক আই। গাণিতিক বিশ্লেষণ। পূর্বে ভারবাহুর দৈর্ঘ্য ছিল ১০ সেকেন্ড মি, এখন যদি দৈর্ঘ্য ১৫ সেকেন্ড মি বৃদ্ধি করা হয় তবে নতুন ভারবাহুর দৈর্ঘ্য হবে নতুন ভারবাহুর দৈর্ঘ্য সমান ১০ প্লাস ১৫ সমান ২৫ সেকেন্ড মি। এবার নতুন যান্ত্রিক সুবিধা বের করি বলবাহুর দৈর্ঘ্য ৫০ অপরিবর্তিত রেখে। নতুন যান্ত্রিক সুবিধা সমান ৫০ ভাগ ২৫ সমান ২। যেহেতু যান্ত্রিক সুবিধা আগে ছিল ৫ এবং এখন কমে হয়েছে ২, তাই বলা যায় যান্ত্রিক সুবিধা কমবে। সৃজনশীল প্রশ্ন ১ উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। উচ্চতা সমান ৫ মিটার, যান্ত্রিক সুবিধা সমান ৬। ক ফালক্রাম কি? ফুলক্রাম হল একটি নির্দিষ্ট বিন্দু বা অবলম্বন যাকে কেন্দ্র করে কোনো লিভারের শক্ত দণ্ডটি মুক্তভাবে ওঠানামা করে বা ঘোরে। সহজ কথায় একটি লিভার কাজ করার সময় যে খুঁটি বা বিন্দুর ওপর ভর করে ভারসাম্য বজায় রাখে বা ঘোরে সেটাই হল ফালক্রাম। উদাহরণ, একটি কাঁচির মাঝখানের যে নাট বা স্ক্রুটি থাকে যার ওপর ভিত্তি করে দুটি ব্লেড নড়াচড়া করে সেটিই হল কাঁচির ফালক্রাম। একইভাবে নলকূপের হাতলের মাঝখানের যে পিন বা জোড়ামুখ থাকে তাও একটি ফালক্রাম। খ সরলযন্ত্র কিভাবে কাজ করা সহজ করে? ব্যাখ্যা করো। উত্তর সরলযন্ত্র মূলত এমন একটি বিশেষ কৌশল বা সাধারণ ডিভাইস যা বাইরে থেকে দেওয়া বলের মান কয়েকগুণ বাড়িয়ে দিয়ে বা বলের দিক পরিবর্তন করে কাজকে সহজ করে তোলে। আমরা জানি যে কোনো কাজ সম্পন্ন করতে বলের প্রয়োজন হয়। সরলযন্ত্র সরাসরি কোনো বাড়তি শক্তি উৎপন্ন করে না, কিন্তু এটি আমাদের প্রযুক্ত বলকে নিচের ৫টি উপায়ে কাজে লাগিয়ে কাজকে সহজ ও দ্রুত করে। বল বৃদ্ধি করে, ফোর্স মাল্টিপ্লায়ার। কম বল প্রয়োগ করে অনেক বড় বা ভারী বস্তুকে সহজে সরানো বা ওপরে তোলা যায়, যেমন লিভার বা শাবল দিয়ে ভারী পাথর সরানো। বলের দিক পরিবর্তন করে, বলকে একটি সুবিধাজনক দিকে প্রয়োগ করতে সাহায্য করে। যেমন কুয়ো থেকে পানি তোলার সময় অনর কপিকল ব্যবহার করলে বালতি ওপরে তোলার জন্য রশি ওপরের দিকে না টেনে আমাদের শরীরের ওজনকে কাজে লাগিয়ে নিচের দিকে টানা যায়, যা অনেক সহজ। ভারবাহুর দৈর্ঘ্য কমিয়ে লিভারের ফালক্রাম থেকে ভারের দূরত্ব কমিয়ে দিলে যান্ত্রিক সুবিধা বৃদ্ধি পায়। ফলে খুব সামান্য চাপেই কাজ হয়ে যায়, যেমন জাতি দিয়ে সুপারি কাটা বা মাড়ির দাঁত দিয়ে খাবার চিবানো। দূরত্ব ও গতি বৃদ্ধি করে, কম সময়ে বেশি দূরত্ব বা গতি পাওয়ার জন্য এটি সাহায্য করে, যেমন চাকা অক্ষদণ্ড। নিরাপদ ও নির্দিষ্ট উপায়ে কাজ করে, এমন কিছু কাজ যা খালি হাতে করা কঠিন বা ঝুঁকিপূর্ণ তা সরলযন্ত্রের মাধ্যমে নির্দিষ্ট উপায়ে ও সহজে করা সম্ভব হয়, যেমন চিমটা দিয়ে গরম কিছু ধরা। সুতরাং বলা যায় সরলযন্ত্র কোনো জাদুকরী শক্তি তৈরি না করলেও শক্তির সঠিক ও বুদ্ধিদীপ্ত প্রয়োগ ঘটিয়ে আমাদের দৈনন্দিন শ্রমকে বহুগুণ লাঘব করে এবং কাজকে সহজ করে তোলে। গ এ থেকে বি এর দূরত্ব নির্ণয় করো। উচ্চতা সমান ৫ মিটার, যান্ত্রিক সুবিধা সমান ৬। উদ্দীপকের চিত্রটি একটি হেলানো তল ইনক্লাইন্ড প্লেন নির্দেশ করছে, যেখানে একটি ড্রামকে ভূমির এ বিন্দু থেকে হেলানো তক্তা বেয়ে দেয়ালের শীর্ষ বি বিন্দুতে গড়িয়ে তোলা হচ্ছে। এখানে এ থেকে বি এর সোজা হেলানো পথটিই হল হেলানো তলের দৈর্ঘ্য। উদ্দীপক থেকে প্রাপ্ত তথ্য: হেলানো তলের উচ্চতা সমান ৫ মিটার, যান্ত্রিক সুবিধা সমান ৬। এ থেকে বি এর দূরত্ব হেলানো তলের দৈর্ঘ্য সমান। গাণিতিক সমাধান: আমরা জানি হেলানো তলের যান্ত্রিক সুবিধার সূত্রটি হল যান্ত্রিক সুবিধা সমান হেলানো তলের দৈর্ঘ্য ভাগ হেলানো তলের উচ্চতা, বা যান্ত্রিক সুবিধা সমান এ থেকে বি এর দূরত্ব ভাগ হেলানো তলের উচ্চতা।
এখন সূত্রে মানগুলো বসিয়ে পাই। 6 সমান a থেকে b এর দূরত্ব ভাগ 5, বা a থেকে b এর দূরত্ব সমান 65, বা a থেকে b এর দূরত্ব সমান 30 মিটার। উত্তর, a থেকে b এর দূরত্ব হল 30 মিটার। ঘ। লোকটি যে উপায় অবলম্বন করে ড্রামটি নির্দিষ্ট উচ্চতায় তুলতে পারবে তা সরল যন্ত্রের আলোকে ব্যাখ্যা করো। উদ্দীপকের চিত্রে দেখা যাচ্ছে লোকটি একটি ড্রামকে সরাসরি খাড়াভাবে ওপরের দিকে না তুলে একটি হেলানো তক্তা বা তলের ওপর দিয়ে গড়িয়ে দেয়ালের শীর্ষে বি বিন্দুতে তোলার চেষ্টা করছে। সরল যন্ত্রের ভাষায় এই বিশেষ ব্যবস্থাটিকে বলা হয় হেলানো তল। ইনক্লাইন্ড প্লেন। হেলানো তল মূলত একটি সাধারণ কিন্তু অত্যন্ত কার্যকর সরল যন্ত্র। এটি প্রধানত দুটি উপায়ে কাজকে সহজ করে তোলে। 1. কম বল প্রয়োগে কাজ সম্পন্ন করা। কোনো ভারী বস্তুকে খাড়াভাবে ওপরের দিকে তুলতে হলে বস্তুটির ওজনের সমান বা তার চেয়ে বেশি বল সরাসরি অভিকর্ষজ বলের বিরুদ্ধে প্রয়োগ করতে হয়, যা বেশ কষ্টসাধ্য। কিন্তু বস্তুটিকে যখন হেলানো তলের ওপর দিয়ে ঠেলে বা গড়িয়ে ওপরে তোলা হয়, তখন ওজনের একটি বড় অংশ হেলানো তল নিজেই বহন করে। ফলে লোকটিকে বস্তুর ওজনের চেয়ে অনেক কম বল প্রয়োগ করতে হয়। 2. দূরত্ব বাড়িয়ে যান্ত্রিক সুবিধা নেওয়া। হেলানো তলের মূলনীতি হল এটি বস্তুকে ওপরে তোলার জন্য অতিক্রান্ত দূরত্বের পরিমাণ বাড়িয়ে দেয়, কিন্তু বিনিময়ে প্রয়োজনীয় বলের পরিমাণ অনেক কমিয়ে দেয়। আমরা জানি হেলানো তলের যান্ত্রিক সুবিধার সূত্রটি হল যান্ত্রিক সুবিধা সমান হেলানো তলের দৈর্ঘ্য ভাগ হেলানো তলের উচ্চতা। গ নং প্রশ্ন থেকে আমরা জেনেছি দেয়ালের উচ্চতা মাত্র 5 মিটার হলেও হেলানো তল ব্যবহারের কারণে ড্রামটিকে 30 মিটার দীর্ঘ পথ পার করতে হচ্ছে। অর্থাৎ এখানে উচ্চতার তুলনায় অতিক্রান্ত দৈর্ঘ্য বা দূরত্ব 6 গুণ বেশি। যেহেতু দূরত্বের অনুপাত 6 গুণ বৃদ্ধি পেয়েছে, তাই সরল যন্ত্রের নিয়ম অনুযায়ী লোকটির প্রয়োজনীয় প্রযুক্ত বলের পরিমাণও 6 গুণ কমে যাবে। উদাহরণস্বরূপ, ড্রামটির ওজন যদি 60 কেজি হয়, তবে এই হেলানো তলের কারণে মাত্র 10 কেজি ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করেই ড্রামটিকে দেয়ালের শীর্ষে তোলা সম্ভব হবে। উপসংহার: অতএব বলা যায় লোকটি ড্রামটি তোলার জন্য হেলানো তল নামক সরল যন্ত্রের নীতি অবলম্বন করেছে। এর ফলে তাকে বেশি দূরত্ব অতিক্রম করতে হলেও অত্যন্ত কম বল বা পরিশ্রমে সে ড্রামটি নির্দিষ্ট উচ্চতায় তুলতে পারবে। 2. ক. লিভার কাকে বলে? উত্তর: লিভার হল একটি সাধারণ সরল যন্ত্র, যাতে একটি শক্ত দণ্ড কোনো অবলম্বনের কোনো নির্দিষ্ট বিন্দুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে বা ঘোরে। সহজ কথায়, এটি এমন একটি লাঠি বা দণ্ড যা একটি স্থির বিন্দুকে ফালক্রাম কেন্দ্র করে ঘোরে এবং এর এক প্রান্তে বল প্রয়োগ করে অন্য প্রান্তের ভারী কোনো বস্তুকে ভার সহজে ওঠানো বা সরানো যায়। যেমন কাঁচি, হাতুড়ি, জাতি, চিমটা ইত্যাদি। খ. কিভাবে তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করা যায়? ব্যাখ্যা করো। খ. তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করার উপায়। তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে প্রযুক্ত বলটি থাকে মাঝখানে এবং ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে, যেমন চিমটা বা মানুষের হাত। আমরা জানি লিভারের যান্ত্রিক সুবিধার সাধারণ সূত্রটি হল যান্ত্রিক সুবিধা সমান বলবাহুর দৈর্ঘ্য ভাগ ভারবাহুর দৈর্ঘ্য। এখানে বলবাহুর দৈর্ঘ্য সমান ফালক্রাম থেকে প্রযুক্ত বলের দূরত্ব, ভারবাহুর দৈর্ঘ্য সমান ফালক্রাম থেকে ভারের বস্তুর দূরত্ব। যেহেতু তৃতীয় শ্রেণীর লিভারে বল মাঝখানে থাকে, তাই সবসময়ই বলবাহুর দৈর্ঘ্য ভারবাহুর দৈর্ঘ্যের চেয়ে ছোট হয়। এই কারণে এর যান্ত্রিক সুবিধা সাধারণত 1-এর চেয়ে কম হয়। তবে এই লিভার থেকে সর্বোচ্চ সুবিধা পাওয়ার বা যান্ত্রিক সুবিধা কিছুটা বৃদ্ধি করার উপায়টি নিচে দেওয়া হল। বল প্রয়োগের বিন্দুটি ফালক্রাম থেকে দূরে এবং ভারের বস্তুর যত সম্ভব কাছে নিয়ে যাওয়া। যদি আমরা ফালক্রামকে স্থির রেখে আঙুলের চাপ বা বল প্রয়োগের স্থানটি ভেতরের দিকে অর্থাৎ বস্তুর যত কাছাকাছি নিয়ে যাই, তবে বলবাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। বলবাহুর দৈর্ঘ্য যত বাড়বে, সূত্রের নিয়ম অনুযায়ী যান্ত্রিক সুবিধাও তত বৃদ্ধি পাবে। চিমটার উদাহরণ দিয়ে ব্যাখ্যা। একটি চিমটা দিয়ে যখন কোনো বস্তু ধরা হয়, তখন চিমটার গোড়ার জোড়ামুখটি হল ফালক্রাম এবং মাথার অংশটি হল ভার। আমরা যদি চিমটার একদম গোড়ার দিকে ফালক্রামের কাছে চাপ দিই, তবে বস্তুটিকে ধরে রাখা খুব কঠিন হয়। কিন্তু চাপটি বল যদি গোড়া থেকে সরিয়ে চিমটার মাঝখান বা বস্তুর যত কাছে এনে চাপ দেওয়া হয়, তত সহজে বস্তুটিকে আটকে রাখা যায়। অর্থাৎ বলবাহুর দৈর্ঘ্য বাড়িয়ে এখানে যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করা হয়। মণি ও শিল্পী স্ট্যাপলার ব্যবহার করে তাদের কাগজ স্ট্যাপল করছিল।
মণি স্ট্যাপলারের সামনের অংশে চাপ দিয়ে কাজ করছে, অন্যদিকে শিল্পী স্ট্যাপলারের মাঝখানে চাপ দিয়ে কাজ করছে। গ মণি ও শিল্পীর ব্যবহৃত যন্ত্রটির মূলনীতি ব্যাখ্যা করো। মণি ও শিল্পীর ব্যবহৃত যন্ত্রটির স্ট্যাপলার মূলনীতি নিচে ব্যাখ্যা করা হল। মণি ও শিল্পীর ব্যবহৃত স্ট্যাপলারটি মূলত একটি সরল যন্ত্র, যা তৃতীয় শ্রেণীর লিভারের নীতি মেনে কাজ করে। লিভার হিসেবে স্ট্যাপলারের গঠন ও মূলনীতি। একটি লিভারের তিনটি প্রধান অংশ থাকে: ফালক্রাম এফ, প্রযুক্ত বল ই এবং ভার এল। স্ট্যাপলারের ক্ষেত্রে এই তিনটি অংশ যেভাবে বিন্যস্ত থাকে তা হল: ১. ফালক্রাম ফুলক্রাম। স্ট্যাপলারের পেছনের যে পিন বা জয়েন্টের ওপর ভিত্তি করে এর দুটি বাহু ওঠানামা করে বা ঘোরে, সেটিই হল ফালক্রাম। এটি এক প্রান্তে অবস্থান করে। ২. ভার লোড। স্ট্যাপলারের সামনের মুখে যেখানে কাগজ রেখে পিন মারা হয়, সেই কাগুজে বাধাটি হল ভার। এটি অন্য প্রান্তে অবস্থান করে। ৩. প্রযুক্ত বল এফার্ট। স্ট্যাপলারের পিনটি কাগজে ফোটানোর জন্য হাত দিয়ে যে চাপ দেওয়া হয়, তা হল প্রযুক্ত বল। এই বলটি ফালক্রাম ও ভারের মাঝামাঝি যেকোনো স্থানে প্রযুক্ত হয়। যেহেতু এই যন্ত্রটিতে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয় এবং ফালক্রাম ও ভার দুই প্রান্তে থাকে, তাই স্ট্যাপলার একটি তৃতীয় শ্রেণীর লিভার। গাণিতিক মূলনীতি। স্ট্যাপলারের এই যান্ত্রিক সুবিধাটি লিভারের সাধারণ নীতি দ্বারা পরিচালিত হয়। যান্ত্রিক সুবিধা সমান বলবাহুর দৈর্ঘ্য ভাগ ভারবাহুর দৈর্ঘ্য। এখানে বলবাহুর দৈর্ঘ্য হল ফালক্রাম পেছনের জয়েন্ট থেকে হাত দিয়ে চাপ দেওয়ার স্থানের দূরত্ব। ভারবাহুর দৈর্ঘ্য হল ফালক্রাম থেকে পিন মারার স্থানের সামনের মুখ দূরত্ব। তৃতীয় শ্রেণীর লিভারের মূলনীতি অনুযায়ী ফালক্রাম থেকে চাপ দেওয়ার স্থানটি বলবাহু যত বেশি দূরে বা ভারের সামনের মুখের যত কাছাকাছি হবে, বলবাহুর দৈর্ঘ্য তত বাড়বে। আর বলবাহুর দৈর্ঘ্য যত বাড়বে, লিভারের যান্ত্রিক সুবিধাও তত বৃদ্ধি পাবে। উদ্দীপকের মণি ও শিল্পীর কাজের ধরন মূলত লিভারের এই দূরত্বের তারতম্য এবং বলবাহুর দৈর্ঘ্য পরিবর্তনের গাণিতিক মূলনীতির ওপর ভিত্তি করেই পরিচালিত হচ্ছে। ঘ মণি ও শিল্পীর মধ্যে কে বেশি সহজে স্ট্যাপল করতে পারছে? ব্যাখ্যা সহ লেখো। মণি ও শিল্পীর মধ্যে কে বেশি সহজে স্ট্যাপল করতে পারছে, তা লিভারের যান্ত্রিক সুবিধার আলোকে নিচে বিশ্লেষণ করা হল। উদ্দীপকের তথ্য এবং গ থেকে আমরা জেনেছি যে স্ট্যাপলার একটি তৃতীয় শ্রেণীর লিভার। এর পেছনের জয়েন্টটি হল ফালক্রাম এফ এবং সামনের পিন মারার অংশটি হল ভার এল। মণি ও শিল্পীর মধ্যে মণি বেশি সহজে স্ট্যাপল করতে পারছে। এর গাণিতিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা নিচে দেওয়া হল। যান্ত্রিক সুবিধার নীতি। আমরা জানি, লিভারের যান্ত্রিক সুবিধার মূল সূত্রটি হল যান্ত্রিক সুবিধা সমান বলবাহুর দৈর্ঘ্য ভাগ ভারবাহুর দৈর্ঘ্য। এখানে ভারবাহুর দৈর্ঘ্য ফালক্রাম পেছনের জয়েন্ট থেকে কাগজের পিন মারার স্থান সামনের মুখ পর্যন্ত দূরত্ব। এটি স্ট্যাপলারের ক্ষেত্রে সবসময় নির্দিষ্ট বা অপরিবর্তনীয়। বলবাহুর দৈর্ঘ্য ফালক্রাম থেকে স্ট্যাপলারের ওপর হাত দিয়ে চাপ দেওয়ার স্থানের দূরত্ব। এটি পরিবর্তনশীল। সূত্রের নিয়ম অনুযায়ী ভারবাহুর দৈর্ঘ্য নির্দিষ্ট থাকায় বলবাহুর দৈর্ঘ্য যত বেশি হবে, যান্ত্রিক সুবিধাও তত বেশি পাওয়া যাবে। অর্থাৎ কম বল বা শক্তি প্রয়োগ করেই সহজে কাগজ স্ট্যাপল করা যাবে। মণি ও শিল্পীর কাজের তুলনামূলক বিশ্লেষণ। ১. মণির ক্ষেত্রে মণি স্ট্যাপলারের সামনের অংশে চাপ দিয়ে কাজ করছে। এর ফলে ফালক্রাম পেছনের জয়েন্ট থেকে তার চাপ দেওয়ার বিন্দুর দূরত্ব বা বলবাহুর দৈর্ঘ্য সবচেয়ে বেশি হচ্ছে। বলবাহু বড় হওয়ার কারণে মণি সর্বোচ্চ যান্ত্রিক সুবিধা পাচ্ছে এবং তার খুব সামান্য চাপেই কাগজটি সহজে স্ট্যাপল হয়ে যাচ্ছে। ২. শিল্পীর ক্ষেত্রে অন্যদিকে শিল্পী স্ট্যাপলারের মাঝখানে চাপ দিচ্ছে। এর ফলে ফালক্রাম থেকে তার চাপ দেওয়ার বিন্দুর দূরত্ব অর্থাৎ বলবাহুর দৈর্ঘ্য মণির তুলনায় অনেক কমে যাচ্ছে। বলবাহুর দৈর্ঘ্য কমে যাওয়ার কারণে শিল্পীর যান্ত্রিক সুবিধাও কমে যাচ্ছে। ফলে একই কাগজ স্ট্যাপল করতে শিল্পীকে মণির চেয়ে অনেক বেশি শক্তি বা বল প্রয়োগ করতে হচ্ছে। উপসংহার: যেহেতু মণির ক্ষেত্রে বলবাহুর দৈর্ঘ্য বেশি এবং সে কারণে যান্ত্রিক সুবিধাও বেশি, তাই মণি অত্যন্ত কম বল প্রয়োগ করে শিল্পীর চেয়ে অনেক বেশি সহজে ও আরামদায়কভাবে স্ট্যাপল করতে পারছে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ১. কাঁচি থেকে কিভাবে বাল্লিক সুবিধা পাওয়া যায়? কাঁচি থেকে কিভাবে যান্ত্রিক সুবিধা মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাওয়া যায়, তা লিভারের নীতি অনুযায়ী নিচে ব্যাখ্যা করা হল। আপনার প্রশ্নে সম্ভবত টাইপিং ভুলের কারণে যান্ত্রিক শব্দটি বাল্লিক হয়ে গেছে। কাঁচি হল একটি প্রথম শ্রেণীর লিভার।
এর মাঝখানের স্ক্রু বা নাটটি ফালক্রাম এফ হিসেবে কাজ করে। যে প্রান্তে হাত দিয়ে চাপ দেওয়া হয় তা হল বল ই, এবং যে প্রান্তে কাপড় বা কাগজ কাটা হয় তা হল ভার এল। লিভারের যান্ত্রিক সুবিধার সূত্রটি হল যান্ত্রিক সুবিধা সমান বলবাহুর দৈর্ঘ্য ভাগ ভারবাহুর দৈর্ঘ্য। এখানে বলবাহুর দৈর্ঘ্য ফালক্রাম মাঝখানের নাট থেকে হাত দিয়ে চাপ দেওয়ার হাতলের দূরত্ব। ভারবাহুর দৈর্ঘ্য ফালক্রাম থেকে কাটার বস্তুর যেমন কাপড় দূরত্ব। কাঁচি থেকে বেশি যান্ত্রিক সুবিধা পাওয়ার উপায়। কাঁচি দিয়ে কোনো কিছু কাটার সময় যদি আমরা বস্তুটিকে কাঁচির ব্লেডের একদম মাথায় না রেখে মাঝখানের নাটের ফালক্রামের যত কাছে এনে কাটব তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে। কারণ বস্তুটিকে ফালক্রামের কাছে আনলে ভারবাহুর দৈর্ঘ্য অনেক কমে যায়। ভারবাহুর দৈর্ঘ্য যত কমে বলবাহুর অনুপাত তত বাড়ে এবং যান্ত্রিক সুবিধাও তত বৃদ্ধি পায়। এর ফলে খুব শক্ত কাপড় বা কাগজও সামান্য বল প্রয়োগ করে অনেক সহজে কেটে ফেলা সম্ভব হয়। 2. জ্যাক স্ক্রু কিভাবে কাজকে সহজ করে? ব্যাখ্যা করো। জ্যাক স্ক্রু যেভাবে কাজকে সহজ করে। জ্যাক স্ক্রু হল একটি বিশেষ ধরনের সরল যন্ত্র যা ভারী বস্তু যেমন মোটরগাড়ি ওপরে তুলতে বা এক প্রান্ত উঁচু করতে ব্যবহৃত হয়। এটি মূলত একই সাথে লিভার এবং হেলানো তল এই দুটি সরলযন্ত্রের নীতিকে একত্রিত করে কাজকে অত্যন্ত সহজ করে তোলে। জ্যাক স্ক্রু নিচে বর্ণিত দুটি প্রধান কৌশলে কাজ সহজ করে। দূরত্ব ও ঘূর্ণন বাড়িয়ে বল বৃদ্ধি করে। হেলানো তলের নীতি। জ্যাক স্ক্রুর ভেতরের গায়ের প্যাঁচানো অংশটি আসলে একটি বৃত্তাকার হেলানো তল। স্ক্রুর হাতলটি দিয়ে যখন গোল করে ঘোরানো হয় তখন হাতলটি প্যাঁচানো পথ বেয়ে অনেকখানি দূরত্ব অতিক্রম করে। এই প্যাঁচানো পথের দৈর্ঘ্য অতিক্রান্ত দূরত্ব যত বেশি হয় এর যান্ত্রিক সুবিধাও তত বাড়ে। ফলে হাতল ঘোরানোর সামান্য বলটি স্ক্রুর ভেতরে কয়েকগুণ বৃদ্ধি পায় এবং গাড়ি বা ভারী বস্তুকে সহজে ওপরে ঠেলে তোলে। বলের দিক পরিবর্তন করে। সাধারণত কোনো ভারী গাড়িকে সরাসরি সোজা খাড়াভাবে ওপরে তুলতে গেলে প্রচুর শক্তির প্রয়োজন হয় এবং অভিকর্ষ বলের বিপরীতে তা তোলা বেশ কঠিন। জ্যাক স্ক্রু এই বলের দিককে পরিবর্তন করে দেয়। আমরা হাতলটিকে ঘুরাই আনুভূমিকভাবে ডানে বামে বা বৃত্তাকার, আর স্ক্রুটি ভার বহন করে তার লম্ব বরাবর অর্থাৎ খাড়া ওপরের দিকে। বলের এই সুবিধাজনক দিক পরিবর্তনের কারণে মানুষের পক্ষে কাজটি করা অনেক আরামদায়ক হয়। সহজ কথায় জ্যাক স্ক্রু তার প্যাঁচানো অক্ষদণ্ড ও হাতলের সাহায্যে মানুষের সামান্য পেশিশক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। এর ফলে একজন সাধারণ মানুষও মাত্র কয়েক কেজি বল প্রয়োগ করে কয়েক টন ওজনের একটি আস্ত গাড়িকে অনায়াসে ওপরে তুলে চাকা পরিবর্তন করে ফেলতে পারে। 3. স্ক্রু ড্রিভারের হাতল কেমন হলে সুবিধা বেশি হয়? ব্যাখ্যা করো। স্ক্রু ড্রিভারের হাতল মোটা হলে সুবিধা বেশি হয়। নিচে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হল। স্ক্রু ড্রাইভার মূলত চাকা অক্ষদণ্ড হুইল অ্যান্ড অ্যাক্সেল নামক সরলযন্ত্রের নীতি মেনে কাজ করে। এখানে স্ক্রু ড্রিভারের গোল বা মোটা হাতলটি চাকা হিসেবে এবং এর ভেতরের চিকন লোহার দণ্ডটি অক্ষদণ্ড হিসেবে কাজ করে। আমরা জানি চাকা অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধার সূত্রটি হল যান্ত্রিক সুবিধা সমান চাকার ব্যাসার্ধ ভাগ অক্ষদণ্ডের ব্যাসার্ধ। যেহেতু লোহার দণ্ডের অক্ষদণ্ড ব্যাসার্ধ নির্দিষ্ট থাকে তাই হাতলের চাকা ব্যাসার্ধ বা মোটাই যত বেশি হবে যান্ত্রিক সুবিধাও তত বেশি পাওয়া যাবে। কেন মোটা হাতলে বেশি সুবিধা হয়? যখন আমরা স্ক্রু ড্রিভারের মোটা হাতলটি হাত দিয়ে ধরে একবার সম্পূর্ণ ঘুরাই তখন হাতলটির বড় ব্যাসার্ধের কারণে আমাদের হাতকে বেশি দূরত্ব অতিক্রম করতে হয়। চাকা অক্ষদণ্ডের নিয়ম অনুযায়ী হাতলের এই বেশি দূরত্ব অতিক্রম করার ফলে ভেতরের চিকন লোহার দণ্ডে প্রযুক্ত বলের মান বহুগুণ বেড়ে যায়। এর ফলে একটি সরু বা চিকন হাতলের স্ক্রু ড্রিভারের তুলনায় একটি মোটা হাতলের স্ক্রু ড্রাইভার ব্যবহার করলে খুব সামান্য বল বা মোচড় প্রয়োগ করেই যেকোনো শক্ত কাঠের ভেতরে স্ক্রুকে অনেক সহজে ঢুকানো বা বের করা সম্ভব হয়। তাহলে আজকের পুরো ক্লাস থেকে আমরা কি শিখলাম? সরল যন্ত্র আসলে কোনো জাদুকরী শক্তি নিজে থেকে তৈরি করে না, বরং এটি আমাদের দেওয়া সামান্য বলকে বুদ্ধিদীপ্ত উপায়ে বহুগুণ বাড়িয়ে দেয়। আমরা দেখলাম কিভাবে একটা লম্বা লাঠি আর একটা ফালক্রাম ব্যবহার করে দুনিয়ার যেকোনো ভারী বস্তুকে নড়ানো সম্ভব। কাঁচি, জাতি কিংবা চিমটা এরা সবাই আমাদের প্রতিদিনের কাজকে কতটা সহজ করে দিচ্ছে। এমনকি আমরা যখন মাড়ির দাঁত দিয়ে শক্ত খাবার চিবোচ্ছি তখনও আমরা অজান্তেই বিজ্ঞানের লিভারের নীতি ব্যবহার করছি।
আমাদের আজকের এই ক্লাসের কোনো অংশ বুঝতে সমস্যা হলে বা কোনো ভুলত্রুটি চোখে পড়লে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ক্লাসটি যদি আপনাদের একটুও উপকারে আসে তবে এখনই হাই স্কুল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন। আমাদের মূল লক্ষ্যই হল শিক্ষার্থীরা যেন কোনো গাইড বই ছাড়াই নিজে নিজে আনন্দের সাথে শিখতে ও জ্ঞান অর্জন করতে পারে। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ। সবাই ভালো থাকুন ও শিখতে থাকুন।